দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশেরই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকেই। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় রেমিটেন্সকে, কিন্তু প্রবাসে প্রাণান্ত কষ্ট করে এই রেমিটেন্স পাঠানো যোদ্ধারা ভোগ করেন সীমাহীন কষ্ট। দেশে দেশে তাদের কষ্টের কথা শোনার মানুষেরও যেন খুবই অভাব। প্রায়শই অভিযোগ পাওয়া যায় তাদের অভিভাবক দূতাবাসগুলোর সমস্যা সমাধানে তেমন একটা আগ্রহ দেখান না, এমনকি সমস্যা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সমাধান পান না বলেও অভিযোগ করেন তারা। পাসপোর্ট রিনিউ, এনআইডি কার্ড, একামা পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়লেও দূতাবাসের কর্মকর্তারা খুব একটা আমলে নেন না বলে অভিযোগ করা হয়। বিশেষ করে শ্রমিক শ্রেণীর সঙ্গে ভালো মতো কথাও বলেন না দূতাবাসের কর্মকর্তারা। তবে পর্তুগালের দৃশ্যটা একেবারেই ভিন্ন বলেই আমরা জানতে পারি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। রেজিনা আহমেদ, আপনাকে স্বাগত জানাই। আপনার প্রতি কৃতজ্ঞতা। শুরুতেই আপনি আমাদেরকে সময় দিয়েছেন। শুরুতে একটু ভূমিকা দিয়ে শুরু করতে চাই। সম্ভবত 30,000-এর মতো বাংলাদেশি এখন পর্তুগালে আছেন, তার মধ্যে অধিকাংশই বোধহয় সেখানকার রেসিডেন্সও পেয়ে গেছেন। তারা কেমন আছেন? আপনারা দেখছেন অবশ্যই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, তারা ভালো আছেন তো? প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা সঠিক। ওনারা ভালো আছেন। তবে আমাদের জানা মতে 20 থেকে 25 হাজার বাংলাদেশি প্রবাসী এখানে আছেন, এবং এদেশের সরকারি হিসাব অনুযায়ী 16,800-800-র কাছাকাছি ওনারা আছেন। ওকে, আপনাদের সেবা মানে আমি একটু মুখবন্ধে বললাম যে বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ পাওয়া যায়। আপনারা কনসুলেট সেবা যেগুলো দেন, বিশেষ করে যাদের ওই যে পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে এনআইডি কার্ড থেকে শুরু করে অনেক সময়ের একটা লেনদেনেসের একটা অভিযোগ পাওয়া যায়। সেই বিষয়গুলো কি আপনারা কগনিজেন্সে নেন কিনা? অবশ্যই, অবশ্যই। এই আমার ধারণা এই ধরনের অভিযোগ এখানে নেই। আর আপনি যেটা বললেন যে দালাল শ্রেণীর কথা বললেন, বা আমাদের এখানে অভিযোগ বাক্স আছে। আমাদের এখানে নিয়মিত প্রতিদিন যে সেবাটা দেওয়া হয়, আমরা এবং মানে সময়ের বাইরেও সেবা দিয়ে থাকি। এবং এছাড়াও লিসবনের কাছাকাছি এবং পর্তুগালের আরো বেশ কিছু দূরবর্তী শহর আছে যেখানে আমরা নিয়মিত, বলতে গেলে প্রতি মাসে আমরা কনসুলার সেবার জন্য টিম পাঠিয়ে থাকি, এবং ওনারা ওখানে যেয়ে এবং আমাদের সংখ্যা বলে এমনকি 1,000 পর্যন্ত সেবা দেওয়া হয়েছে। তো তাতে করে হয় কি, দূতাবাসের চাপটা কমে যায়। আপনার মানে ইউরোপের দেশ হিসেবে লিসবন বা পর্তুগালকে বাংলাদেশিরা বেছে নিচ্ছে ইদানিংকালে, এরকম খবরটাও পেয়েছি। এটা কেন, মানে পজিটিভ দিকটা কি? এটা আসলে বিগত 10 বছরের ডেভেলপমেন্ট আমি বলবো। এখানে যেহেতু কর্মীদের চাহিদা আছে বা ছিল, সেই জন্য ওই সময়ে অনেক বাংলাদেশি ওনারা এসেছেন, এখনো আসছেন। তবে এখন অতটা নেই। প্রথম দিকে এখানে ওনারা কাগজপত্র খুব দ্রুত পেয়ে যেত। আমি যেটা শুনেছি 3-4 বছরের মাথায় পর্তুগিজ পাসপোর্ট পেয়ে যেত। কিন্তু ইদানিং কালে আবার সরকার, এদেশের সরকার একটু কঠিন করেছে, এবং কাগজপত্র পেতেও সময় লাগে। এখন যেমন 6-7 বছরের আগে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে একটু একটু লেন্দি হয়েছে। তারপরেও মানে মানুষ যারা যাচ্ছে, বাংলাদেশি যারা যাচ্ছে, জি, তারা অধিকাংশই তো কাজ করতে যাচ্ছে। তারা মোটামুটি কাজ পাচ্ছে এবং ভালো আছে, যেটা শুরুতেই আপনি বলছেন। জি, কাজ পাচ্ছে, কাজ করছেন, বা এখানে কাজের চাহিদাও আছে, জি। সেই অনুযায়ী কাজ করছেন। তবে এখানে এখন থাকার ব্যবস্থার ক্ষেত্রে আমি বলবো ওনাদের জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে আবাসন এদেশের মানে অনেক বেড়ে যাওয়াতে, আর শুধু তো বাংলাদেশি প্রবাসীরাই নেই, অন্যান্য অনেক দেশের প্রবাসীরাও আছে। তো যার কারণে আবাসনের উপরে বেশ বড় একটা চাপ পড়েছে।
সেই জায়গাটায় মানে আবাসনের উপর চাপটা আমরা কানাডা থেকেও শুনেছি, আবাসনে অনেক চাপ, বাড়ি ভাড়া পাচ্ছে না, থাকতে পাচ্ছে না। এটা কেন? মানে আবাসন মানে মানুষ আসছে ঠিক আছে, কিন্তু সে অনুযায়ী তো ডেভেলপমেন্ট হওয়া উচিত, বা বাড়িঘর হলে তো তারা সমাধানগুলো হয়ে না, যেত। এটা হয়তো সরকারের সেই আবাসন প্রকল্প তো সেইভাবে বাড়েনি, রাইট। কিন্তু সাম্প্রতিককালে আমরা এমনিও জানতে পেরেছি যে সরকার এই ব্যাপারে নজর দিচ্ছে, এবং আগামী হয়তো বেশ কয়েক বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং লিসবনের যে স্থানীয় সরকার, ওনারাও এটা নিয়ে কাজ করছেন। কাজ করছে। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে পর্তুগালের ভূমিকা এবং রেমিটেন্স আসার ক্ষেত্রে আপনারা দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করছেন বা উদ্বুদ্ধ করছেন? রেমিটেন্সের ক্ষেত্রেও আমি বলবো পর্তুগাল এগিয়েই আছে, খুব একটা পিছিয়ে নেই। আমরা সবসময় দূতাবাসের পক্ষ থেকে আমাদের যে কোনো, আমরা যখনই বক্তৃতা দিই, যে কোনো আমরা সরকারি অনুষ্ঠানে সবসময় ওনাদেরকে উৎসাহিত করে থাকি, বলে থাকি। তাছাড়া যেটা হয়েছে যে দূতাবাস রেমিটেন্স সম্মাননা দিয়ে থাকে 10 জনকে, যারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে থেকে 10 জনকে বেছে নিয়ে সম্মাননা দিয়ে থাকে। এতে করে যেটা হয় যে বাংলাদেশিদের মধ্যে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ বা বাংলাদেশে প্রেরণের জন্য উৎসাহ সৃষ্টি হয়, মূলত সেটাই উদ্দেশ্য। আর এছাড়াও আপনি জেনে খুশি হবেন যে রেমিক্স ইয়েতে 2022-23 অর্থ বছরে পর্তুগাল থেকে 38.14 মিলিয়ন মার্কিন ডলার গিয়েছে। আহ, তারপরে হলো 22-23-এ পর্তুগাল 25তম ছিল আমাদের বাংলাদেশ ব্যাংকের লিস্ট অনুযায়ী, আর 23-24-এ যে হয়েছে 20তম পর্তুগালের স্থান হচ্ছে 20তম রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে। তার মানে সেজন্য এগোচ্ছে, আমি এগোচ্ছে, তার অনেকখানি মানে এগোচ্ছে। তার মানে হ্যাঁ, এগোচ্ছে জি, কিন্তু ওই যে exactly। অন্যান্য দেশে ধরেন মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এইরকম তো সুযোগটা নাই মানে অবৈধ পথে পাঠানোর, বিশেষ করে হুন্ডি, সেই সুযোগটা তো পর্তুগালে থাকার কথা না। আপনারা কি এটা খেয়াল করেছেন? আছে কি এরকম কিছু? একেবারে নাই সেটা তো বলা যাবে না, কিছু তো আছে। কিছু আছে না, কিন্তু এটাকে পারিবারিক ক্ষেত্রে ধরেন আমার আত্মীয় আছে সেখানে, আমি এখানে টাকাটা দিয়ে দিলাম, সেখানে উনি ইউরোতে হয়তো টাকাটা কনভার্ট করে দিলেন, এরকম ঘটনাগুলো ঘটে বোধহয় বেশি, তাই কি? এই এই ঘটনা আমি বলবো ইউরোপের সব জায়গায় কম বেশি ঘটে জি। এটা। মানে হ্যাঁ, তবে হ্যাঁ, আমরা সবসময় উৎসাহ দিয়ে থাকি। আম, যেমন ইভেন কনসুলার সেবার যে একটু আগে যে আমরা বলছিলাম, ওখানেও কিন্তু আমরা অনেক বেশ কিছু নতুন জিনিস চালু করেছি, যেমন সার্বিকভাবে বাংলাদেশের চ্যানেলগুলা, ইভেন এই যে আপনাদের চ্যানেলগুলাও কিন্তু আমাদের যারা আমাদের এখানে সেবা নিতে আসেন ওনারা দেখতে পান। পানির ব্যবস্থা আছে, যারা গর্ভবতী মা ওনাদের জন্য আলাদা করে ব্যবস্থা আছে, এই জিনিসগুলোও আছে। বাহ। এবং আমরা প্রচার প্রচারণা জি। করে থাকি মানে অসাধারণ, নিয়মিত অসাধারণ। ভাবেই। জি। যখন মানে আমি যেটা বলবো, আমরা যখন যেখানে সুযোগ পাই আমরা বলে থাকি, মানে আমরা কথাগুলো নিয়মিত বলতে থাকি। জি। জি। একটু থাকবেন, আর একটা একটা বিরতি নিয়ে ফিরে আপনার সঙ্গে আবার আলোচনায় যুক্ত হচ্ছে। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ একবার সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। রেজিনা আহমেদ, একটা প্রশ্ন দিয়ে এই পর্ব শুরু করতে চাই। মানে আমি অবশ্যই বলবো না নারী হিসেবে আপনাকে বলছি, মানুষ হিসেবে আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আপনি সেই যোগ্যতার সামিল হয়েছেন বলেই আপনাকে এই যোগ্যতর জায়গায় পোস্টিং করা হয়েছে। তারপরও নারী তো আমাদের একটা দৃষ্টিভঙ্গি জায়গাটা আমরা এখনও আসলে সেভাবে ডেভেলপ করতে পারিনি, কিন্তু নারী হিসেবে সেখানে রাষ্ট্রদূত হিসেবে যাওয়ার পরে কোনো রকম সমস্যার মুখে পড়েছেন কি কখনো? আমি কিন্তু অনেক খুশি হলাম আপনি আমাকে প্রশ্নটা করাতে, এবং নারী হিসেবেই আমি আরো খুশি হয়ে উত্তরটা দিচ্ছি। জি। আমি বলবো যে নারী হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে আমরা আমি এটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখি, আমরা অ্যাডভান্টেজ পাই। আমি বলবো কেন বলি,
যেমন আমি যখন এখানকার রাষ্ট্রপতির কাছে আমাদের পরিচয়পত্র পেশ করতে হয়, এই বছরের জানুয়ারি 8 তারিখে আমি পত্র পেশ করেছি। এবং এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি যখন মিটিং এ গিয়েছিলাম, প্রথম প্রশ্নটাই ছিল, আর ইউ দ্য ফার্স্ট ওমেন অ্যাম্বাসেডর ফ্রম বাংলাদেশ? তা আমি বলেছি অফকোর্স, অবশ্যই। এবং এবং খুঁটায় খুঁটায় আমাদের কতজন নারী রাষ্ট্রদূত আছেন এবং নারীদের যে অবস্থান। এবং আমি যেটা বলবো যে আমাদের মানে নারী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন যে নারীদের যে উন্নয়নটা হয়েছে, এই এটা বলার জন্য আমার আলাদা সুযোগ খুঁজতে হয় নাই, ওনারাই কিন্তু আমাকে করে দিয়েছেন। এবং আমি 10 মিনিট তো বলতেই পারি, তাই না? হুম। আমি বলে গেলাম, আমাদের এবং আমাদের যে কয়জন নারী রাষ্ট্রদূত আছেন, কোথায় কোথায় আছেন, সব বলার সুযোগ পেলাম। এবং ওনাদের কাছে আমি বলবো যে ইউরোপের মাটিতে যে মানে বাংলাদেশ থেকে একজন নারী রাষ্ট্রদূত, এটাকে ওনারা খুবই খুবই পজিটিভ ভাবে দেখছেন। আমি এ পর্যন্ত যখন যেখানে যাই বা সিভিল সোসাইটির যে কোনো মানুষের সাথে আমি যখন মিশি, হ্যাঁ, তখন কিন্তু খুব পজিটিভ ভাবে আমাদেরকে মানে ইয়ে হয় বা আমাদের অভিজ্ঞতা শুনতে চায়। তারপরে আর আমরা যেহেতু সব জায়গায় শাড়ি পরি, আমাদেরকে তো আলাদা করা যায়, এক মুহূর্তের মধ্যে আমাদেরকে আলাদা করা যায়। 20 জন পুরুষ রাষ্ট্রপতিদের মাঝখান থেকে আমাদেরকে আলাদা করে ফেলা যায়। এটা অ্যাডভান্টেজ ছাড়া আর কি বলবেন, বলেন? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং এই মানে মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়টায় কিন্তু অনেকগুলো দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত, নারী যারা এর ভালোভাবে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় তো নানা ধরনের অভিযোগ পাওয়া যায়, তার মধ্যে কিন্তু এই জায়গাগুলোতে একদম শূন্য বলি আমরা, মানে সাংবাদিক হিসেবে যতটুকু আমরা জানি আর কি। অবশ্যই আপনাকেও অভিনন্দন, যারা কাজ করছেন সবাইকে অভিনন্দন এই জায়গাটায়। মাননীয় প্রধানমন্ত্রীর এই নতুন করে ক্ষমতায় আসার পরে, এই পঞ্চমবারের মতো দায়িত্ব নেওয়ার পরে কিন্তু একটা অর্থনৈতিক কূটনীতিটাকে উনি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রথম বক্তব্যেই। সেই জায়গাটাতে আসলে আপনারাই তো প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রী বলি বা দেশ বলি, বাংলাদেশের প্রতিনিধি, সেই জায়গাটা আপনারা কি কি কাজ করছেন যদি একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই। তারপরে আমি বলবো এটা চলমান প্রক্রিয়া। এবং এক্ষেত্রেও আমাদের অগ্রগতি নেই আমি তা বলবো না, আছে। যেমন আমরা যেটা এই যে যেটা বললাম যে পর্তুগালে রপ্তানি বেড়েছে 21-22 অর্থ বৎসরের তুলনায়। 22-23 অর্থ বৎসরে বাংলাদেশ থেকে পর্তুগালে রপ্তানি বেড়েছে 36%। এছাড়াও আমরা সবসময় করে থাকি যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করি, যাতে করে বা যে কোনো সহযোগিতা ওনাদের পক্ষ থেকে দরকার হয়, দুই পক্ষের পক্ষ থেকে, সেই কাজটাও করে থাকি। ধারাবাহিকভাবে আমরা করে থাকি। তাছাড়া এই সাম্প্রতিককালে যেমন আমরা যোগাযোগের ক্ষেত্রে একটু আমরা চেষ্টা করছি যাতে ওটাও আরো বৃদ্ধি পায়। যেমন যদি ডাইরেক্ট এয়ার লিঙ্ক করা যায় বা সমুদ্র ক্ষেত্রেও আমরা কিছু কাজ করছি, এখানে চুক্তি নিয়েও কাজ হচ্ছে। তো এই এই কাজগুলো এগিয়ে গেলে নিঃসন্দেহে আরো বাড়বে। তাছাড়া এই আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি, এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এজেন্সি এখানকার, AICEP, ওনাদের মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর ইতিমধ্যে হয়েছে। খুব শীঘ্রই নিশ্চয়ই ওটা বাস্তবায়ন হবে, এবং বাস্তবায়ন হলে আমরা আশা করছি যে দুই দেশের মধ্যেও বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। আমরা একটা জায়গায় ওই যে আটকে থাকি যে আমাদের গার্মেন্টস মানে পোশাক খাতটাই বেশি ইউতে যায়, আমেরিকা থেকে বিভিন্ন জায়গায় যায়। এর বাইরে কিন্তু অন্য জায়গাগুলো, আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রী পাটজাত পণ্যের ব্যাপক প্রসারের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন, সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। চামড়া, হ্যাঁ, তো ইভেন কি হ্যাঁ, সবজি, ইভেন মাছ, অনেক কিছু কিন্তু যেতে পারে, সেই জায়গাটায় কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই, আপনি একটু যদি হ্যাঁ। বলতেন। জি। আমি ওই ওই জায়গাটায় আসছিলাম। যেমন পাটজাত পণ্য, এই জিনিসগুলো যেটা হয় যে আমরা যথাসাধ্য প্রচারের চেষ্টা করি। আমাদের কাছে অনেক লিফলেট আছে বা আমাদের প্রয়োজনীয় প্রচারের জন্য ব্যবস্থা করে থাকি। আর যেটা আমরা বলেছিলাম, আমরা যদি যোগাযোগের ক্ষেত্রে আমরা আরেকটু আগাতে পারি, যেমন যদি আমরা ডাইরেক্ট এয়ার লিঙ্কও করতে পারি, সেক্ষেত্রে কি হবে, আমাদের যে খাদ্যপণ্য, এখানে আমাদের বাংলাদেশিরাও আমাদের খাদ্যপণ্যগুলোই ব্যবহার করেন, যেমন মশলা, চানাচুর, এই ধরনের। হ্যাঁ, তো এই জিনিসগুলাও আসতে সহজ হবে বা আমরা আনতে পারবো। এই জিনিসগুলো অনেক মানে বেড়ে যাবে। তো আমরা এই চেষ্টাগুলো অব্যাহত রেখেছি। জি, অবশ্যই। একটা জায়গায় একটু আপনার কাছ থেকে জানতে চাই, পর্যটন খাত।
মানে পর্তুগাল যেহেতু পর্যটনের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় এক দেশ, সেটার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের মানুষ জানেন আমাদের পর্যটনে এত এত চমৎকার চমৎকার জায়গা আছে, আমরা এটা সেল করতে পারছি না। সেই অভিজ্ঞতা থেকে আপনিও নিশ্চয়ই এখানে বলতে পারেন যে কিভাবে আমরা পর্যটনটাকে আরও একটু সামনে এগিয়ে নিতে পারবো, তারাই বা কত চমৎকার করে কি করে এটা মেনটেইন করে। হ্যাঁ, এখানে তো সমগ্র ইউরোপ থেকেই সবাই আসছেন বা চারক এখানে আপনি খুব সঠিকভাবে বলেছেন। তো নিঃসন্দেহে আমরাও কাজে লাগাতেই পারি। আমরাও এই যে আমাদেরও এই চেষ্টাটা আছে, বা আমরা যখনই যে মিটিং গুলোতে যাই সেখানেও আমরা বিষয়টা তুলে ধরি যে যেমন আমাদের সুন্দরবন, এখানে যেমন সমুদ্র বা নিঃসন্দেহেই পাহাড়ি এলাকাও আছে, কিন্তু আমাদের সুন্দরবন এনাদের জন্য আকর্ষণীয় হতেই পারে। জি। তো আমরা এই জিনিসগুলো সবসময় বলে থাকি, প্রচারও করে যাচ্ছি। জি, অবশ্যই। শেষের দিকে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রবাসী বাংলাদেশে যারা আছেন, আমরা হয় কি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় থেকে আমাদের রেমিটেন্স পাঠায় তাদেরকে, কিন্তু তাদের সাথে না আমাদের ওই যে কিছু চরিত্রের নেতিবাচক দিক আছে, সেগুলো সঙ্গে নিয়েই তো যায় মানুষ। তো সেই নেতিবাচক জায়গাগুলো একটু রোধ করা বা নিজেকে নিয়ন্ত্রণ করা, সেগুলোর ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে অভিজ্ঞতা এবং উপদেশ। এই বিষয়টা আমি আমি সত্যি যারা পর্তুগালে অবস্থিত আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন, আমি ওনাদেরকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করছি যে আমরা যেটা বলে থাকি না, যে যখন যে দেশে থাকবেন সে দেশের মেনে আইন কানুন সামাজিক রীতিনীতি তো মেনে চলতে হবে। এমনকি আমরা আমরা এই দেশে থাকি, আমরাও কিন্তু এদেশের আইন মেনেই চলি। তো এই জন্য এখন এই অতি সাম্প্রতিককালে আমি বলবো বিষয়টা খুবই দুঃখজনক যে দেখা যায় যে আপনি যেটা বললেন যে বিশেষ করে এদেশের সামাজিক মাধ্যমে অনেক অভিযোগ আসছে। অভিযোগগুলো এরকম যে হয়তো রাস্তাঘাটে ময়লা ফেলে রাখা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো, বা যেখানে সেখানে কফির কাপ ফেলে রাখা হচ্ছে, ডিসপোজেবল কাপগুলা যথাযথ জায়গায় ফেলা হচ্ছে না, যেখানে নির্দিষ্ট জায়গাটা থাকে। তো নিঃসন্দেহেই বিরক্ত হন, এবং আজকাল সামাজিক মাধ্যমে খুব দ্রুতই সেটা ছড়িয়ে পড়ে। এবং যেটা হয় যে আমরাও এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়তো কখনো কখনো আমরাও বিব্রত হতে হয় আমাদেরকে, যখন এই ধরনের অভিযোগগুলো আমাদেরকে শুনতে হয়। তো নিঃসন্দেহেই খুব হয়তো নিঃসন্দেহে অল্প সংখ্যক কিছু মানুষই করেন, কিন্তু তার প্রভাব তো সবার পুরো সবার সবার ক্ষেত্রেই হয়, কমিউনিটির হ্যাঁ। উপরে বিশেষ পড়ে। করে খুব এবং আমাদের বিরক্তিকর তো বিষয় হচ্ছে পানের পিক ফেলা, পান খেয়ে রাস্তা যে কোনো হ্যাঁ, জায়গায় পানের পিক অবশ্যই। ফেলা। অবশ্যই মানে পানির পিক একটা আপনি একেবারেই যথাযথ শব্দটা ব্যবহার করেছেন, হয়তো আমি এটা বলতাম না, কিন্তু সত্যিকার অর্থে অত্যন্ত বিরক্তকর বা আসলেই খুব অসুন্দর দেখায়। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে মানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন, এবং অনেকে 25, 30, 20 বছর ধরেও এখানে আছেন, আমি বলবো আপনারা দায়িত্ব নেন, এটা আপনাদেরও দায়িত্ব যে আপনারা যারা নতুন আসছেন বা অল্প যাদের বেশি দিন হয়নি, এই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকেন। মানে বিদেশের মাটিতে যেন আমাদের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ না নষ্ট না হয়। হয়। আমরা চাই আরো অনেক অনেক বাংলাদেশি এদেশে আসুক, এদেশে প্রতিষ্ঠিত হোক, এবং অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং ওনারা এমনকি আমি বলবো যে পোর্তো একটা এখান লিসবন থেকে একটা পোর্ট সিটি, এবং ওখানে আমাদের বাংলাদেশিরা অনেক ভালো করছেন। লিসবনে আমাদের অনেক বাংলাদেশি আছেন যারা ব্যবসা বাণিজ্যে ভালো করছেন, স্থানীয় সরকারের সাথে খুব অন্তরঙ্গভাবে কাজ করছেন, বা এখানে যেটা স্থানীয় সরকারও ইন্টিগ্রেশনের উপরে খুব জোর দেয় বাংলাদেশ কমিউনিটি এবং পর্তুগিজ কমিউনিটির মধ্যে, ওখানে ওনারা ভূমিকা রাখছেন, ওনারা কন্ট্রিবিউট করছেন। আমরাও উৎসাহিত করে থাকি, ভবিষ্যতে আমরাও এখানে এই নিয়ে কাজ করব। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আপনার জন্য শুভকামনা থাকলো, এবং যেন আপনাকে অনেক ওনারা অনেক সচেতন। কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে, আর আমরা জানলে জানবে জাতিই, জানবে বিশ্ব।